নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 7 তারিখ 7ই জানুয়ারি নতুন বছরের ডার্বি ম্যাচ। সুপ্রিম কোর্টে মহা শুনানি 25,753 জনের বিষয়ে 7 তারিখ সম্ভবত তারিখ পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে তার শুনানি হবে। যোগ্য এবং অযোগ্য বাছাই করে শেষ পর্যন্ত যদি কিছু ছেলেমেয়ের চাকরি বাঁচানো যায় তার একটা শুনানি। তার পাশাপাশি ডিএ মামলার শুনানি সম্মত 7ই জানুয়ারি, ওবিসি মামলার শুনানি সম্মত 7ই জানুয়ারি। 7ই জানুয়ারিটা বাংলার ভাগ্যাকাশে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, অন্তত সুপ্রিম কোর্টের মহা শুনানির দিন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে 25,753 জনের মধ্যে যারা যোগ্য তারা কিভাবে রাত কাটাচ্ছেন কেউ খবর রাখেন? দেখুন, যারা চুরি করে চাকরি পেয়েছেন তাদের জন্য কারুর কোনো মায়া দেওয়া থাকার কথা নয়, আমাদেরও নেই। তিনি 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ তৃণমূল কংগ্রেস নেতাদের, যে নেতাদের দিয়ে থাকুন, তার জন্য আমাদের কোনো মায়া দেওয়া নেই, কারুরই মায়া দেওয়া থাকার কথা নয়। তাদের পরিবারের লোকজনের শুধু তাদের জন্য মায়া দেওয়া থাকবে, কারণ তারা রোজগার না করলে তারা সংসার চালাতে পারবেন না। কিন্তু তারা তো 15 লাখ, 25 লাখ, 20 লাখ, 30 লাখে চাকরি কিনেছেন, সুতরাং তার পরিবারের জন্য আমাদের কোনো মায়া দেওয়া থাকার কথা নয়। কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে পরিশ্রম করে, পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ দিয়ে, কোনো অপরাধ না করে চাকরিটা পেয়েছিলেন, তাদের কেন চাকরি যাবে? এবং তাদের যদি সত্যিই চাকরিটা যায়, দায়ীকে থাকবেন? পরিষ্কারভাবে বলা দরকার, স্পষ্টভাবে বলা দরকার। আমি বলছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলায় যারা যারা বঞ্চিত তাদের হয়ে লড়াইটা করছেন, আমি তাকে বলছিলাম যে তাহলে কি দায়টা পড়বে স্কুল সার্ভিস কমিশনের ওপর, দায়টা পড়বে কি এই মধ্যশিক্ষা পর্ষদের ওপর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নাকি অন্য কেউ? পরিষ্কার বিক্রম বন্দ্যোপাধ্যায় বললেন যে 25,753 জনের মধ্যে যদি কোনো যোগ্য ছেলেমেয়ের চাকরি যায়, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি রেসপন্সিবল থাকবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কথা বলার পর আমার মনে হলো যে তার বক্তব্যটা, যেটা রেকর্ড করেছি আপনাদের জন্য নতুন বাংলায়, আজকে শোনাবো, শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময়বাবু, বলুন। 7 তারিখ তো ডার্বি ম্যাচ। হ্যাঁ। 25,753 চাকরি বাঁচবে না মরবে এই নিয়ে আলোচনা চলছে, বিভিন্ন লেভেলে কথা চলছে। সুপ্রিম কোর্টে যে শুনানি হলো প্রধান বিচারপতির বেঞ্চে, সেটা মানে ঐতিহাসিক এক কথা। তার কারণ প্রায় সকাল 10:30 থেকে দুপুর 1টা, তারপরে দুপুর 2টো থেকে 4টে সাম্প্রতিককালে কোনোদিন সুপ্রিম কোর্টেই একটানা বাংলার দুর্নীতি সংক্রান্ত শুনানি হয়নি, যা ঐতিহাসিক করলেন জাস্টিস সঞ্জীব খান্না। আপনি তো এই মামলায় অন্যতম আইনজীবী হিসেবেও ছিলেন, এক শ্রেণীর যারা চাকরিজীবী তাদের হয়ে। আপনি কি যারা চাকরি পায়নি তাদের হয়ে কি বুঝছেন বলুন তো? চাকরি যাবে 25,753 নাকি ভাগাভাগি করা যাবে? দেখুন, আমাদের প্রথম থেকেই দাবি যে দুর্নীতি যেটা হয়েছে, যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ দিয়ে নতুন করে এই যে ভ্যাকেন্সিটা হবে, এটা আমরা বারবারই কোর্টের কাছে এই সাবমিশন করেছি। নতুন করে যে ভ্যাকেন্সিটা হবে, সেই ভ্যাকেন্সিতে এদেরকে যারা যারা চাকরি বিতাড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে পশ্চিমবাংলাতে, তাদেরকে মেরিট ওয়াইজ যাতে চাকরি পায় সেটার জন্য আমরা লড়াই করছি। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে কতটা, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে মামলাটা যখন আমরা প্রথমে শুরু করেছি, তখন কলকাতা হাইকোর্টে যদি আমি নিয়ে এসে বলতাম যে এই ঘটনা ঘটেছে, চট করে কিন্তু লোকের মধ্যে এই বিশ্বাসটা আসতো না, বা বিভিন্ন মানুষের মধ্যেও এই বিশ্বাসটা আসতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এমন জায়গায় পৌঁছেছি, যেরকম রেকর্ড এবং যেরকম ডকুমেন্ট, যেরকম এভিডেন্স উঠে এসেছে, তাতে করে সব পক্ষই মানছে যে এখানে দুর্নীতি হয়েছে। এটা অ্যাডমিটেড পজিশন। এখন এটা আর মানে চেঞ্জ করার মতন কোনো পজিশন নয়, এটা অ্যাডমিটেড পজিশন। কিন্তু প্রশ্নটা হচ্ছে হলো দুর্নীতিটা কতটা পরিমাণ হয়েছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হলো যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে টোটালি আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা। এই আইডেন্টিফিকেশনের যে পার্টটা, অ্যাগ্রিগেশনের যে পার্টটা, এইটাকে একটা বড় ধোঁয়াশার মধ্যে সৃষ্টি করে রেখেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন। ওদের তথ্য অনুযায়ী প্রায় 6,500 থেকে 7,000 দুর্নীতিগ্রস্ত যারা চাকরি করছে, ওদের তথ্য অনুযায়ী। ওরা আবার তথ্যটাকে সুপ্রিম কোর্টে তাদের রিটিন নোটস অফ আর্গুমেন্টে তথ্যটাকে কমিয়ে
হুম 3000-এর সামথিং একটা দেখাচ্ছে। হুম হুম আমি বলতে চাই যেটা যেটা হাইকোর্টের অর্ডারের মধ্যে খুব স্পষ্ট, জাস্টিস দেবাংশু বসাক এবং জাস্টিস সাব্বার রশিদির অর্ডারের মধ্যে 3000 হোক, 5000 হোক, 7000 হোক, 10000 হোক, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে একটা স্পেসিফিক দায়িত্ব দিতে হবে যে এর বাইরে আর কোনো ইলিগ্যালিটি নেই। হুম হুম এই দায়িত্ব যদি ওরা না নিতে পারে তাহলে কিন্তু প্যানেল বাতিলের দিকে চলে যেতে পারে। হুম কারণ আফটার অল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হুম আফটার অল রেকমেন্ডিং অথরিটি স্কুল সার্ভিস কমিশন, এই দুটো সরকারি এজেন্সির উপরে বসে আছে রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের এজেন্সিগুলো এবং রাজ্য সরকারকে স্পেসিফিক বলতে হবে যে এর বাইরে একজনও দুর্নীতি করে চাকরি পায়নি। আপনাকে বিক্রম দা এখানে একটু থামাচ্ছি। আমি সুপ্রিম কোর্টের শুনানির দিন শুনলাম, দেখছিলাম, লাইভ স্ট্রিমিংও দেখছিলাম, আমি যতটুকু বুঝলাম তাতে যে স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদ এদের দেওয়া দুর্নীতির যে সংখ্যা সে দুটো তাদেরই মধ্যে মিলছে না। পর্ষদ আর বোর্ডের মধ্যে, মানে পর্ষদ আর স্কুল সার্ভিস কমিশন এই দুটোর মধ্যে নিজেদের মধ্যেই মিলছে না। তো তাহলে তারা কি করে স্পেসিফিক বলবে? আপনি কিভাবে আশা করেন? দেখুন, এই যে তথ্য মিলছে না, এটা যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হচ্ছিল হুম ওই তখন থেকে শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্টে যতবার গেছে ততবারই তথ্য মিলছে না। হুম এই যদি তথ্য না মেলে তার মানে এটা প্রমাণ হয়, বা আমাদের যেটা এখানে সাবমিশন সেটা যে প্রমাণ হয় বা আমাদের সাবমিশন সেটা হলো যে রাজ্য সরকারের তরফ থেকে কিছু জিনিস হাইড করার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। হুম এই যদি মোটিভ থাকে যে জেনুইনদের আমি বাঁচাবো না, কিছু ভুল তথ্য বা কিছু দিয়ে আমি জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু মানে বিপদ বাড়বে, বই কি কমবে না, যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের জন্য। মানে এটা তো তার মানে দাঁড়াচ্ছে যে জেনুইনদের যদি চাকরি যায়, যে অনেক যোগ্যতা আছে, যদি চাকরি যায় তার দায় এবং দায়িত্ব তো থাকবে সরকারের। মানে সরকারের এই শয়তানি বলুন, বদমাইশি বলুন, অপদার্থতাতেই বলুন। আমি সরকারের দায়িত্ব বলবো না, জেনুইনদের যদি চাকরি যায়, 25,000 প্যানেল যদি বাতিল হয়, আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। দায়ী দিতে হবে। কারণটা হচ্ছে, তার কারণ হলো যখন এই 5 মেম্বার সুপারভাইজারি কমিটি স্কুল সার্ভিস কমিশনের উপর তৈরি হয়ে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় বেআইনি কমিটি, যখন যেটা ডিক্লেয়ার করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই যারা যারা এসএসসি ধর্ণা মঞ্চে ছিলেন সেইখানে তিনি প্রেজেন্ট ছিলেন এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করেছেন। এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো তিনি জানেন না এটা হতে পারে না। পুরো ঘটনাটা, পুরো যে চক্রটা, পুরো যে দুর্নীতিটা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী তিনি জানেন না, এটা হতে পারে না। আজকে যদি 25,000 চাকরি বাতিল হয়, এর জন্য একমাত্র যদি একজনেরও জেনুইন ক্যান্ডিডেটের চাকরি বাতিল হয়, আমি বলবো তার জন্য খোদ মুখ্যমন্ত্রী দায়ী। স্কুল সার্ভিস কমিশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এদের কোনো ক্ষমতা আছে নাকি? শিক্ষা দপ্তর পুরো দুটো সংস্থাকে করে রেখেছে এবং সেই সংস্থার ওপরে আপনি চিন্তা করুন, স্কুল সার্ভিস কমিশনের ওপরে আরেকটা সুপারভাইজারি কমিটি করে দিল, সেটা পুরো বেআইনি। সেটা রাজ্য সরকার করলো এবং মন্ত্রীর অর্ডারে হয়ে গেল। এবং তার প্রমাণটা হলো মুখ্যমন্ত্রী নিজে ওই 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 যখন ওই যারা যারা আন্দোলন করছিলেন তাদের মঞ্চে গিয়ে এই কথাটা তিনি বলতেন না, তিনি সব জানেন। তাই জন্য এর যদি কারো দায়ী হয় এর জন্য, সরকার তো দায়ী, স্কুল সার্ভিস কমিশন তো দায়ী, তৎকালীন যারা করেছিলেন বা এখনো যারা আছেন, যারা স্কুল সার্ভিস কমিশন চালাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চালাচ্ছেন, তারা যেমন দায়ী, শিক্ষা দপ্তর যেমন দায়ী, এর সঙ্গে মুখ্যমন্ত্রীও দায়ী হবে। মানে আলটিমেটলি আপনি বলছেন যে যদি যোগ্যদের চাকরি যায় তাহলে সোল রেসপন্সিবিলিটি হচ্ছে মুখ্যমন্ত্রী, কারণ তার নির্দেশেই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য সেগ্রিগেশনের প্রসেসটা হয়নি, তাই তো? আমার তো তাই মনে হয়। আপনি হাইকোর্টে যখন রাজ্য সরকারের তরফ থেকে সাবমিশন হয়েছিল সেখানে তো আপনি সেগ্রিগেশনের কথা বলেননি। আজকে সুপ্রিম কোর্টে গিয়ে যদি সেগ্রিগেশনের কথা বলতে, আমরাও দেখছি তথ্যটা 6,500 7,000-এর কাছাকাছি দাঁড়াচ্ছি, তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে, এখন আমরা দেখছি তথ্যটা কমিয়ে দেওয়া হয়েছে। মানে আমরা যে অভিযোগগুলো করেছি যে এই পার্টিকুলার ক্যান্ডিডেট এরটা চুরি হয়েছে, বা সিবিআই যে পার্টিকুলার ক্যান্ডিডেটকে ধরতে পেরেছে, এখনো তদন্তে দেখুন এত বৃহত্তর তদন্ত হচ্ছে যেটাতে সবাইকে ধরতে পারাটা সম্ভব না। তাহলে আপনার কাছে অ্যাকচুয়াল তথ্যটা কার কাছে আছে? অ্যাকচুয়াল তথ্যটা তো সিবিআইয়ের কাছে। আমি ধরুন যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হয়েছিল 500 গ্রুপ ডিতে, 300 গ্রুপ সিতে,
9-10 ধরুন 50টা, 11-12 50টা, আমি এক্সাম্পল এরা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে উইথ ডকুমেন্টস আমি কোর্টের কাছে দিয়েছিলাম। সিবিআই তদন্ত করে দেখেছে, আমরা দিয়েছিলাম, সিবিআই তদন্ত করে দেখেছে যে না এগুলো সত্যি দুর্নীতি করে হয়েছে, সেটা একটা তথ্য বেরোলো। বাকি আর কিছু আছে কিনা সেটার দায়িত্বটা কে নেবে? সেটা তো রাজ্য সরকারের নেবে, কারণ তথ্য তো রাজ্য সরকারের কাছেই আছে। যা ডেটা, যা খাতা, যা পত্র, এটা তো সিবিআই পরীক্ষা নেই বা অন্য কোনো সংস্থার পরীক্ষা নেই, পুরো তথ্যটা তো তাদের কাছে আছে। যদি তথ্য চাপে বা তথ্য ভুল তথ্য দেয় সেটা ওরাই দেবে, আর কেউ দেবে না। আর যদি সঠিক তথ্য দেয় তাহলে ওদেরই দিতে। তাই ভবিষ্যতে মানুষের মানে যারা চাকরি পেয়েছেন তাদের নিয়ে বেসিক্যালি ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ আমি যখন কোর্টে গিয়ে মামলা করব আমি তো বলবো না যে যে জেনুইন আছে তার চাকরিটা চলে যাক, এটা কোর্ট বিশ্বাসও করবে না, এটা কোর্ট খাবে। কিন্তু দেখা যাচ্ছে যে গোটা সিলেকশন প্রসেসে কতজন ফলস ক্যান্ডিডেট সেটা ঠিক মতো বেরোচ্ছে না, এবং আরো কিছু ইলিগ্যালিটি আছে কিনা সেটা যদি রাজ্য সরকার বলতে না পারে, রাজ্য সরকারের তো একদম ক্লিয়ার কাট এসে দাঁড়িয়ে বলা উচিত ছিল যে আমাদের 15,000 একদম জেনুইন ফ্রেশ, আমরা নিজেদের তদন্ত করে এনকোয়ারি করে আমরা জেনে আপনাদের কাছে এই তথ্য দিলাম, 15 জনের নাম, তাদের নম্বর, তাদের ওএমআর শিট, তাদের সব কিছু। এটা দিতে কতক্ষণ কাজ টাইম লাগে আপনি বলুন তো? এটা 2 ঘন্টার কাজ নয়, 2 ঘন্টার কাজ নয়, এটা ইচ্ছেটা জরুরি। সেই ইচ্ছেটা জরুরি। না না, এটা অসৎ উদ্দেশ্য, আমি বলছি অসৎ উদ্দেশ্য। কিছু লোককে বাঁচানো, কিছু ভুয়ো চাকরি প্রার্থীকে চাকরি বাঁচানোর টার্গেট করছে রাজ্য সরকার, এবং সেটা সিঙ্গেল বেঞ্চে চেষ্টা করে পারেনি, ডিভিশন বেঞ্চে চেষ্টা করে পারেনি, এর আগে যখন সুপ্রিম কোর্ট হয়েছিল তখনও পারেনি, সেই চেষ্টাটা করে যাচ্ছে কোর্ট। এখানে খুব নমনীয়তা, সারাদিন যে বিচারপতিরা শুনেছেন তারাও কিন্তু চেষ্টা করছে যাতে করে কিনা জেনুইন ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করা যায়। জেনুইন ক্যান্ডিডেটদের হাইকোর্টও কিন্তু এই যে 6 মাস ধরে হাইকোর্টে হিয়ারিং চলেছে, 6 মাস ধরে হিয়ারিং চলেছে, হাইকোর্টও কিন্তু জেনুইন ক্যান্ডিডেটদের, আপনি যদি অর্ডারটা দেখেন 300 পাতা জাস্টিস বসাক আর জাস্টিস সব্বার রশিদির অর্ডারটা, হিমাংশু বসাকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জাস্টিস বসাকের, সেইখানে তিনি অর্ডারের মধ্যে কোট করছেন যে রাজ্য সরকার বলছে আরো ইলিগ্যালিটি থাকতে পারে, আমরা বলতে পারবো না কত। এই জন্য সুপ্রিম কোর্টে আপনি দেখুন আরো আছে কিনা সেই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। ঠিক ঠিক, তাদের তো একটা স্ট্যান্ড নিতে হবে, সে তো একটা সরকারি তথ্য হিসেবে এতগুলো লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তার কাছে তো তথ্য থাকবে যে এতগুলো একদম কনফার্ম জেনুইন, কোনো অ্যালিগেশন নেই তাদের ওপর, না সিবিআই কোনো অ্যালিগেশন করেছে, না মামলাকারী যারা তারা অ্যালিগেশন করেছে, কেউ কোনো অ্যালিগেশনও তাদের করেনি, এবং আমরা তাদের তথ্য মিলিয়ে দেখেছি, তাদের নম্বর, তাদের এক্সপিরিয়েন্স, তাদের মার্কশিট, তাদের ওএমআর সব মিলিয়ে দেখেছি, সব ঠিক। তথ্য যদি না আসে তাহলে কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে যেতে পারে এই ইয়ে। যদিও বা কোর্ট চেষ্টা করছেন, বিচারপতিরা সারাদিন বসে শুনছেন এই জন্যই, কারণ যাতে করে এই প্রশ্নটাই এটা যে কজন জেনুইন কজন ফেক, এর বাইরে আর কিছু না। ঠিক, কারণ এখন সুপ্রিম কোর্টের কাছে দাঁড়িয়ে, এখন মামলাটার যা অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে, যেখানে স্কুল সার্ভিস কমিশন যে তথ্যটা দিচ্ছে এখন সুপ্রিম কোর্টের কাছে 3,000-এর কাছাকাছি তথ্য, তারা মানতে বাধ্য হয়েছে এই ভুলভাল এফিডেভিট, ভুলভাল স্ট্যান্ড, একদম অ্যাপারেন্ট, আপনি চোখের সামনে দেখতে পাবেন একটা লোক পরীক্ষায় বসেনি, সে চাকরি করছে, প্যানেলের নাম নেই, চাকরি করছে, এটা অ্যাপারেন্ট। এটার জন্য কোনো কাউকে আইনজীবী বা আইনবিদ হতে হবে না, এটা একদম জেনুইন তথ্য, দেখলে যে কেউ বলে দেবে, রেকর্ড দেখলেই বলে দেবে। কিন্তু সংখ্যাটা কত, এটাই হলো প্রশ্ন। যদি এ প্রশ্ন সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে যারা 25,000 আছে তাদের তো দুঃখের শেষ থাকবে না, এবং এর জন্য পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী দায়ী হবে। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।